প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বাড়িতে ভালোই আছো। আজকে তোমাদের জন্য আরো একটি অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। আর আজকের ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং এই ক্লাস থেকে কিছু শেখার চেষ্টা করবে সবাই। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। Prepared and presented by Mohammad Shafiqur Rahman, Senior Teacher, Mohammedpur Ramadan Model High School, Shenbag, Noakhali. At the beginning of my class, let's enjoy a video clip. চলো আমরা একটি ভিডিও উপভোগ করি। তোমরা চেষ্টা করবে যে এই ভিডিও থেকে বা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কি শেখাতে চাচ্ছি। সবাই লক্ষ্য করো। তোমরা মনোযোগ সহকারে দেখছো তো? ভিডিওটা দেখো আর দেখে তোমরা অনুমান করো যে আমাদের আজকের ক্লাসটা কি হতে যাচ্ছে এবং আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে কি শেখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো যে আমি আজকে কোন বিষয়ের উপরে ক্লাস নিতে যাচ্ছি। নদী ভাঙন না, আমরা ভিডিওর মধ্যে দেখেছি নদী ভাঙন। তোমরা ঠিকই বলেছো। আমাদের আজকে টপিক হচ্ছে দ্য গ্রিড অব দ্য রোয়ারিং রিভার্স। আমাদের আজকের টপিক হচ্ছে দ্য গ্রিড অব দ্য রোয়ারিং রিভার্স। প্রিয় শিক্ষার্থীরা, রোয়ারিং শব্দের বাংলা অর্থ হচ্ছে গর্জন করা। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে একটি সিংহের ছবি আমি অ্যাড করেছি। এটা বোঝানোর জন্য যে রোয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে গর্জন। অর্থাৎ সিংহ যেমন গর্জন করে বা সিংহের গর্জন যেমন আমাদেরকে আতঙ্কিত করে ফেলে, আমরা ভীত হয়ে যাই, ঠিক তেমনি ভাবে নদীর পাড়ে গেলেও নদীর গর্জনটা শোনা যায়। পানির যে গর্জন সেটা হচ্ছে আমাদের শরীরকে হিমশীতল করে দেয়। হ্যাঁ, তো এই জন্য আমাদের আজকের টপিকটা হচ্ছে দ্য গ্রিড অব দ্য রোয়ারিং রিভার। এটা হচ্ছে ইউনিট 5 এবং লেসন 1। তো আমরা টেক্সট বইয়ে যাব তার আগে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। আমরা এই যে ছবির মধ্যে যে মহিলাটাকে দেখতে পাচ্ছি, আমরা ধরো এটা হচ্ছে একটা প্রতীকী ছবি। স্পেসিফিকলি এটা মেহেরজান না, ধরো এটা একটা প্রতীকী ছবি। তো এই মহিলাটা হচ্ছে, ধরো এই মহিলার নাম হচ্ছে মেহেরজান, এন্ড মেহেরজান লিভস এই মহিলাটার নাম হচ্ছে মেহেরজান এবং উনি হচ্ছে মেহেরজান লিভস ইন এ স্লাম।
তিনি একটি বস্তিতে বসবাস করে অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। তিনি সিরাজগঞ্জ শহর রক্ষাকারী যে বাঁধ রয়েছে, সিরাজগঞ্জের শহর রক্ষাকারী বাঁধে মেহেরজান বসবাস করে। মেহেরজান হ্যাড এভরিথিং। এক সময় দেখো যে পাশের ছবির মধ্যে দেখো যে তিনি আজকে একটা ঝরাজীর্ণ, নাও শি লিভস ইন এ শ্যাভি হাট, একটি ঝরাজীর্ণ কুঠির মধ্যে তিনি বসবাস করছেন। আর পাশের ছবির মধ্যে দেখো এক সময় এই মেহেরজানের সবকিছু ছিল, একটি ঘর ছিল, চাষাবাদের জন্য দেখো এই যে সবুজ মাঠ ছিল, ক্ষেত ছিল, তার এই যে গবাদি পশু রাখার জন্য একটা গরুর গোয়াল দেখতে পাচ্ছি আমরা। এক সময় তার সবকিছু ছিল। মেহেরজান হ্যাড এভরিথিং, এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। এক সময় তার আবাদযোগ্য জমি ছিল, তার গবাদি পশু ছিল, তার একটি পরিবার ছিল, কিন্তু আজকে she lost everything. তিনি সবকিছু হারিয়েছে। অ্যাকচুয়ালি the mighty river Jamuna gradually consumed all of her landed property. ওকে, চলো আমরা কিছু শব্দের অর্থ বা আমরা কিছু জিনিস শেখার চেষ্টা করি। আমি একটু আগে বলেছি যে ল্যান্ড প্রপার্টিটা আসলে কি। দেখো যে বিষয় আসলে জমি জমা, যেগুলো আমরা হাউস, ল্যান্ড প্রপার্টিকে বলতে পারি ক্যাটেল, এবং মানে অর্থাৎ ভূমি রাখার যে স্থান, সেটাও একটা ল্যান্ড প্রপার্টি। গরুর গোয়াল যেটা, ভেজিটেবল গার্ডেন, কাল্টিভেবল ল্যান্ড, এগুলো তার ল্যান্ড প্রপার্টি। এগুলো তার একসময় ছিল, কিন্তু এখন আর তার কাছে কিছুই অবশিষ্ট নেই। এরপরে আমরা আমাদের গল্পটা পড়লে আমরা জানতে পারবো যে রুফ শব্দটা আসবে। আসলে রুফটা কি, যে কোনো ঘরের চালকে আমরা বলি রুফ। সেটা হতে পারে কোনো বিল্ডিং এর ছাদ হতে পারে, বা কোনো সনের ছাউনি দেওয়া কোনো ঘর হতে পারে, বা পলিথিনের বা কোনো ছাউনিও সেটা হতে পারে। এটা আলটিমেটলি যে কোনো ঘরের চালটাই রুফ, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি দ্য এক্সটার্নাল আপার কাভারিং অফ এ হাউস। দ্য এক্সটার্নাল আপার কাভারিং অফ এ হাউস, কোনো বাড়ির বাহ্যিক যে আবরণটা থাকে বাহিরে, সেটাই আসলে রুফ হিসেবে আমরা এটাকে চিনি, বা চাল বা ছাদ হিসেবে আমরা এটাকে আমরা জানি। এটা রোয়ারিং, দেখো রোয়ারিংটা গর্জন। সমুদ্রের মধ্যেও গর্জন রয়েছে, সাগরে গর্জন রয়েছে, পানির যে মেকিং অ্যান্ড আটারিং এ লাউড, ডিপ অর হার্শ প্রলংড সাউন্ড। এক ধরনের উচ্চ স্বরে যে গভীর এবং যে কর্কশ যে শব্দগুলো, ভয়ানক যে শব্দগুলো আছে মূলত, যেটা শুনলে মানুষের গা হিমশীতল হয়ে যায়, সেগুলো আসলে রোয়ারিং, যে আমরা যেটাকে বাংলা বলি গর্জন। এরপর দেখো রোয়ারিং রিভার্স, সমুদ্রের বা নদীর যে পানির যে শব্দ, দ্য রিভার্স হুইচ অলওয়েজ মেক রোয়ার অর ডিপ প্রলংড সাউন্ড আর কনসিডার্ড রোয়ারিং রিভার। যে নদীটা সবসময় গর্জন তোলে, যে নদীর তীরে দাঁড়ালে সবসময় গর্জন শোনা যায়, আমরা সেই নদীকেই বলি গর্জনকারী নদী। এরপরে দেখো আমরা আর একটা শব্দের সঙ্গে পরিচিত হই। আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ভাঙন দেখতে পাচ্ছি। আসলে এটা ইরোশন। ইরোশনের শব্দের বাংলা অর্থ ভাঙন। The process by which the surface of the earth is taken away by the action of water, glaciers, winds, wave, etc. অর্থাৎ যে কাজে পানির বা বাতাস বা স্রোতের দ্বারা ভূপৃষ্ঠের যে অংশটা ভেঙে যায়, সেটাকে আমরা বলি ভাঙন, সেটাকে আমরা বলি নদী ভাঙন। এই দেখো মনসুন, আমরা জানি বর্ষাকালকে আমরা মনসুন বলি। এ সিজনাল উইন্ড অফ এশিয়া, আসলে এখানে এসটা বাড়তি আসছে, এটা আমি অমিট করে দিচ্ছি। অফ সাউথ এশিয়া হবে এখানে। যে এই এস দ্বারা সাউথ বোঝানো হয়েছে সংক্ষেপে, তোমরা এটা বুঝিয়ে নিবে। এটা সাউথ, এস সাউথ এশিয়া দ্যাট ব্লোজ ফ্রম দ্য সাউথ ইস্ট ইন সামার, ব্রিঙ্গিং হ্যাভি রেইনস অ্যান্ড ফ্রম দ্য নর্থ ইস্ট ইন উইন্টার। অর্থাৎ যে এটা একটি ঋতু
যে ঋতুটা হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে দেখতে পাই, এবং এই ঋতুটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে তোমার মেঘমালা নিয়ে আসে, পশ্চিম দিক থেকে। এটা হচ্ছে সাউথ এশিয়া দ্যাট ব্লোজ ফ্রম দ্য সাউথ ইস্ট ইন সামার। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম কোণ থেকে যে বাতাস প্রবাহিত হয়ে আসে, ব্রিঙ্গিং হেভি রেইন, এবং ওই বাতাসের সাথে হচ্ছে বৃষ্টি আসে, ভারী বৃষ্টি নিয়ে আসে, এবং যেটা হচ্ছে তোমার আমাদের উত্তরাঞ্চলীয় শীতকাল পর্যন্ত থাকে। ওইটাকে আমরা বলি সাধারণত মনসুন। এরপর দেখা হুইসপারিং সাউন্ড, যেটা হচ্ছে সমুদ্র থেকে আসে যখন কোনো ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, হ্যাঁ, তখন হচ্ছে এই ধরনের শব্দগুলো হচ্ছে সমুদ্র থেকে আমরা পেয়ে থাকি। উইন্ড ব্লোস মেকিং এ লো কন্টিনিউয়াস গোস্টলি সাউন্ড, একদম ভয়াত্মক যে শব্দগুলো আসে, হ্যাঁ, দমকা হাওয়া আমরা যেটাকে আমরা বাংলায় বলি, বা আমাদের আবহাওয়ার মধ্যে অনেক সময় হচ্ছে যখন তোমার আবহাওয়ার জন বলে যে 10 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, তখন বলে যে ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। মূলত এই দমকা হাওয়ার সাথে যে শব্দটা হয়, শোঁ করে শব্দ, মূলত সেটাই হচ্ছে হুইসপারিং সাউন্ড। নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পারছো, আমি সেজন্য ছবি অ্যাড করে দিয়েছি, আসলে এগুলো তোমরা আরো যেন পরিষ্কারভাবে বুঝতে পারো। এরপরে খেয়াল করো, আর স্লাম দিয়েছি। স্লাম অর্থ হচ্ছে বস্তি, এ থিকলি পপুলেটেড রানডাউন, এটা হচ্ছে স্লাম। তো আমরা কিছু শব্দ সম্পর্কে জানার চেষ্টা করেছি, এখন চলো আমরা টেক্সট বইটা একটু পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আমাদের পেজ নাম্বার 56 পৃষ্ঠায়। দেখো, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের চটপট 56 পৃষ্ঠায় তোমরা চলে এসো, সেখানে তোমরা পাবে লেসন 1, দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স। দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স অর্থাৎ শক্তিশালী নদীর যে লোভ, এই লোভের কথাটা এখানে বলা হয়েছে। শক্তিশালী নদীগুলো যে শক্তিশালী নদীগুলোর লোভের কথা এখানে বলা হয়েছে। তো আমরা পড়ি, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। নিচে কিছু আমরা প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পড়বো। তার আগে আমরা টেক্সটটা হচ্ছে একটু পড়ে নিই। আমি আর একটু বড় করে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা যেন ভালোভাবে দেখতে পাও। বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ, এবার ঠিক আছে। আমার সঙ্গে তোমরা থাকো। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। মেহেরজান একটি বস্তিতে বাস করে, সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধে। শহরকে রক্ষা করার জন্য একটি বাঁধ নির্মাণ করা হয়েছে, আর সেই বাঁধের মধ্যে হচ্ছে মেহেরজান বসবাস করে। Her polythene roofed shelter looks like a cage. তার পলিথিনের ছাউনি দেয়া যে আশ্রয়টা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হয় একটি খাঁচার মতো মনে হয়। কেজ মানে হচ্ছে খাঁচা। Her polythene roofed shelter looks like a cage. She is nearly 45 but looks more than her age. তার বয়স হচ্ছে 45 বছরের কাছাকাছি, কিন্তু তাকে দেখে তার চেয়ে অনেক বেশি বয়স্ক মনে হয়। In front of her shelter, তার আশ্রয়ের সামনে বসে, she is trying to make a fire. তিনি আগুন জ্বালানোর চেষ্টা করছেন। To cook the day's only meal, তার দিনের একমাত্র যে খাবার, সেটা তিনি রান্না করার জন্য তার আশ্রয়ের সামনে তিনি বসে চেষ্টা করছে আগুন জ্বালাতে, আর দিনের একমাত্র খাবারটা রান্না করার চেষ্টা করছে। Her weak hands tremble, তার দুর্বল হাতখানা কাঁপছে। As
she adds some fallen leaves and straw to the fire. যখন তিনি আগুনের মধ্যে কিছু ঝরা শুকনো পাতা এবং কিছু খড় যখন তিনি দিতে চাইলেন আগুনের মধ্যে, তখন তার হাতটা, দুর্বল হাতখানা তখন কাঁপছিল। The whispering winds from the river Jamuna makes the fire unsteady. The whispering wind, এই যে আমরা এর আগে দেখেছিলাম বাতাস, যে দমকা হাওয়া বা যেটা আমরা বলি শন হাওয়া বা দমকা হাওয়া, যেটা যমুনা নদী থেকে আসছে, সে হাওয়াটা তার আগুনকে অস্থির করে তুলেছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন আমরা মোমবাতি দিয়ে আগুন জ্বালাই তখন দেখবা যে বাতাসের মধ্যে আগুনের শিখাটা কেমন করে, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। ঠিক তেমনি ভাবে যমুনা নদী থেকে ভেসে আসা শন হাওয়া বা দমকা হাওয়া তার আগুনকে অস্থির করে তুলেছে, স্থিরভাবে জ্বলতেও দিচ্ছে না। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেম, এবং আগুনের যে শিখাটা যে নাচছে, যখন বাতাস এসে আগুনের মধ্যে লাগে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আগুনটা তখন মনে হচ্ছে যে নাচ করতেছে। এই নৃত্যরত অগ্নিশিখা মেহেরজানকে মনে করে দিচ্ছে তার জীবনের দুঃখের কথাগুলো, তার জীবনের টর্ময়েলের অনেকগুলো অর্থ আছে, উত্থান পতন বলতে পারি আমরা, তার জীবনের অশান্তির কথাগুলো মনে করে দিচ্ছে, উত্থান পতনের কথাগুলো মনে করিয়ে দিচ্ছে। নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, বেশি দিন আগের কথা নয় যে একসময় মেহেরজানের সবকিছু ছিল। এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, তার ছিল একটি পরিবার, ছিল আবাদি জমি এবং ছিল তার গবাদি পশু ছিল। দ্য ইরোশন অব দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, এই যে যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে গ্রাস করেছে, কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার এই সব কিছু, তার যত স্থাবর সম্পদ রয়েছে। স্থাবর সম্পদ বলতে আমরা ল্যান্ডেড প্রপার্টিকে বলতে আমরা বুঝি স্থাবর সম্পত্তি, অর্থাৎ তার ঘর বাড়ি, তার গোয়াল ঘর, তার বড় বড় সবজি বাগান, তার ধান ক্ষেত, সবগুলো হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি। এই ল্যান্ডেড প্রপার্টি মানে স্থাবর সকল সম্পদগুলো ধীরে ধীরে যমুনা নদীর ভাঙনে গ্রাস করেছে। ইট ফাইনালি ক্লেইমড, এটা সর্বশেষ হাত বাড়িয়েছে। হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়ের দিকে। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায় যমুনা নদী তার সর্বশেষ আশ্রয়ের দিকেও হাত বাড়িয়েছিল, অর্থাৎ সেটাও গ্রাস করেছে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভাওয়ার মেহের's হাউস, ট্রিজ, vegetable garden and the bamboo bush. It took the river only a day, নদীর মাত্র একটা দিন সময় লেগেছে, to devour, গ্রাস করতে, মেহের's house, মেহেরজানের ঘর, trees, তার গাছালি, vegetable garden, তার সবজি বাগান, and the bamboo bush, এবং তার বাঁশ ঝাড়। She had a happy family once, এক সময় তার সুখী পরিবার ছিল। Over the years, কয়েক বছরে, she lost her husband, তিনি তার স্বামীকে হারিয়েছে, and her family, এবং তার পরিবারকে হারিয়েছেন, to diseases, বিভিন্ন রোগে। That cruel hunger and poverty brought to the family, তার পরিবারের মধ্যে যে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা চলে নেমে এসেছিল, সেই দারিদ্রতা এবং ক্ষুধার কারণে তার স্বামী এবং তার পরিবার অসুস্থ হয়ে পড়ে, এবং সেই অসুস্থতার কারণেই কয়েক বছরে তিনি তার স্বামীকে এবং তার পরিবারকে তিনি হারিয়েছেন। নাও, এখন she is the only one left to live on with the loss and the pain, এবং এই ব্যথা এবং এই হারানোর যে ব্যথা, এই ব্যথাগুলো নিয়ে এই মেহেরজানি একমাত্র বর্তমানে বেঁচে আছেন। The greedy Jamuna has shattered her dreams and happiness. সর্বনাশা যমুনা নদী, রাক্ষসী যমুনা নদী, আমরা গ্রিডিকে বলতে পারি রাক্ষসী যমুনা, চুরমার করে দিয়েছে, shattered, চুরমার করে দিয়েছে her dreams and happiness, তার সকল স্বপ্ন, তার সকল সুখগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন এই রাক্ষসী যমুনা। There are thousands other waiting to share the same fate like মেহেরজান, এবং আরো হাজার হাজার মেহেরজানের মতো আরো হাজার হাজার মেহেরজান অপেক্ষা করছে
তাদের এই নিয়তি, তাদের এই ভাগ্য, ফ্যাট মানে নিয়তি বা ভাগ্য, আমাদের সাথে ভাগাভাগি করার জন্য তারা অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। Some of whose banks overflow or erode during monsoon, কিছু কিছু নদী আছে অতিরিক্তভাবে প্রবাহিত হয় এবং সেগুলো ক্ষয় হয়। ইরোড মানে হচ্ছে ক্ষয় হওয়া, এবং সেগুলো নদীর দুই কূল ক্ষয়প্রাপ্ত হয় বা ভাঙন হয় during the monsoon, বর্ষাকালে। Erosion is a harsh reality for the people living along the river banks. নদীর তীরে বসবাসরত মানুষদের জন্য নদী ভাঙনটা হচ্ছে একটি কর্কশ, একটি রূঢ়, একটি বাস্তবতা, একটা রূঢ় বাস্তবতা, একটা কঠিন বাস্তবতা হচ্ছে নদী ভাঙনটা। During its monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. এবং পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর মতো এরকম নদীর কারণে আরো প্রতি বছর হাজার হাজার গ্রাম হুমকির মুখে থাকে, হুমকির মধ্যে থাকে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, আনুমানিকভাবে বা অনুমান করা যাচ্ছে যে, বা আনুমানিকভাবে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 lakh people homeless every year in বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙনের কারণে 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ছে। ইনফ্যাক্ট, আসলে বা বস্তুত বা প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। বস্তুতপক্ষে বা মূলত নদী ভাঙন হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তনের এক ভয়াবহ পরিণতি হচ্ছে এই নদী ভাঙনটা, বা নদী ভাঙন হওয়ার একমাত্র কারণ হচ্ছে বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন সেটা। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা নিতে না পারি, প্রম্পট দ্রুত অ্যাকশন মানে আমরা যদি কোনো আমরা কাজ হাতে নিতে না পারি, কোনো পদক্ষেপ যদি আমরা নিতে না পারি, টু অ্যাডপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, বৈশ্বিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার জন্য, নিজেদেরকে যেন খাপ খাইয়ে নিতে পারি, সেই জন্য যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে there will be thousands of more Meherjans in our towns and villages every year. আমরা দেখতে পাবো প্রতি বছর হাজার হাজার এরকম মেহেরজান আমাদের গ্রামে বা আমাদের শহরে আরো সৃষ্টি হচ্ছে, এরকম আরো হাজার হাজার মেহেরজানের সৃষ্টি হবে আমাদের গ্রামে বা আমাদের শহরে। তো এই ছিল আমাদের আজকের টেক্সট বইয়ের আলোচনা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বোঝার চেষ্টা করেছো, তোমরা আমার সাথেই ছিলে। এখন আমরা আবার আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের মূল পাঠে আমরা চলে এসেছি। আবার আমরা টেক্সট বইটা পড়ে এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রশ্নগুলো হচ্ছে এগুলো, তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখো। প্রশ্নগুলো পড়ে হচ্ছে তোমরা চেষ্টা করবো এগুলোর উত্তর দিতে। Why is the phrase greedy Jamuna used to describe the river? নদীগুলোকে বা যমুনা নদীকে বর্ণনা করার জন্য এই ফ্রেজটা কেন ব্যবহার করা হয়েছে, এই বাক্যাংশটি কেন, যে রাক্ষসী যমুনা, এই কথাটা কেন বলা হয়েছে, এটা তোমরা লিখবে, উত্তর লিখবে। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, তোমরা হচ্ছে মেহেরজানের পরিবার সম্পর্কে কি জানো। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, মেহেরজানের পরিবার সম্পর্কে তোমরা কি জানো বা তুমি কি জানো, এটা লিখবে। আর হচ্ছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে এটা যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ফেল টু হেল্প ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনটা যদি আমরা বন্ধ করতে না পারি, হেল্প মানে বন্ধ করা, এখানে স্টপ, তাহলে কি হবে বা কি ঘটবে। তো তোমাদেরকে 5 মিনিট সময় দিয়েছি, তোমরা এটা লেখার চেষ্টা করবে। লিখে তোমরা আমার এই উত্তরের সঙ্গে তোমরা হচ্ছে মিলাই দেখবে, বা আমার এটার মতো হইতে হবে এমন কোনো কথা নেই, কাছাকাছি উত্তর গেলে হচ্ছে তোমাদের উত্তরটা সঠিক বলে তোমরা বিবেচনা করে নিবে। তো আমি লিখেছি বিকজ, কারণ কোনো প্রশ্ন যদি হোয়াই দিয়ে শুরু করে আমরা সেটার উত্তরে বিকজ দিয়ে শুরু করবো। বিকজ দ্য রিভার যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড, কারণ হচ্ছে এই যমুনা নদী ধীরে ধীরে গ্রাস করেছে অল দ্য ল্যান্ডেড প্রপার্টিজ অফ দ্য পিপল অফ দ্য রিভার ব্যাংক,
নদী তীরের মানুষ যারা রয়েছে, যারা বসবাস করছে, তাদের যে ল্যান্ড প্রপার্টি যাদের রয়েছে, সে ল্যান্ড প্রপার্টিগুলো হচ্ছে আস্তে আস্তে তারা যমুনা নদী হচ্ছে গ্রাস করেছে। তো এটা তোমরা এই জন্য আসলে যমুনা নদীকে ল্যান্ড প্রপার্টিস, এই জন্য যমুনা নদীকে বলা হয়েছে গ্রিডি যমুনা। হ্যাঁ, তো আমি আর ওগুলো লিখিনি, আমার এখানে জায়গাও কম, সেজন্য আমি উত্তরটা যথাসম্ভব ছোট করে লেখার চেষ্টা করেছি। এরপরে দেখো 2 নম্বর উত্তরটা হচ্ছে নট, প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজান ফ্যামিলি, মেহেরজানের পরিবার সম্পর্কে তোমরা কি জানো? নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা নয়, এটা সরাসরি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল, লাইক কাল্টিভেবল ল্যান্ড, ক্যাটল, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড এ ফ্যামিলি। তার পরিবার ছিল, তার চাষাবাদের জমি ছিল, গবাদি পশু ছিল। হ্যাঁ, একটা সময়, কিন্তু এখন হচ্ছে আর কিছু নেই। শি লস্ট এভরিথিং ডিউ টু রিভার ইরোশন। হ্যাঁ, তোমরা এগুলো লিখতে পারো, আমার জায়গা নেই দেখে আমি আর বেশি লিখিনি। এরপর সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে এটা, যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ফেল টু হেল্ড ক্লাইমেট চেঞ্জ, আমরা যদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনটাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কি ঘটবে? তো আমি এটার উত্তরে লিখেছি, ইফ উই ফেল টু হেল্ড ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা জলবায়ুর পরিবর্তনটাকে আমরা যদি বন্ধ করতে না পারি, আওয়ার লাইফ উইল বি এন্ডেঞ্জার্ড, আমাদের জীবন হবে বিপন্ন, অ্যান্ড দিস আর্থ, এবং এই গ্রহটা উইল বি ইনহ্যাবিটেবল, এটা হচ্ছে আবাসযোগ্য আর থাকবে না, এটা বসবাসের অনুপযোগী হয়ে যাবে এটা। তো এই ছিল আমাদের 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের উত্তর, এবং আমরা মেহেরজান সম্পর্কে জানার চেষ্টা করেছি, কিছু শব্দের অর্থ জানার চেষ্টা করেছি। তো তোমরা এগুলো বাড়িতে আবার দেখবে, বারবার দেখে হচ্ছে এই গল্পটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে, যেন পরীক্ষায় তোমরা ভালোভাবে উত্তর লিখতে পারো। তো আজ আমাদের ক্লাস এ পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ। মে অলমাইটি আল্লাহ কিপ অল অফ আস সেফ, যেন মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখেন, কারণ এখন সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে মহামারী চলতেছে, আমরা জানি না আসলে কে কখন চলে যেতে হয়। তো সেজন্য মহান আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।